ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দ্রব্যমূল্যের বাজারে উত্তাপের মধ্যেই বেড়েছে ডলারের দাম, মূল্যস্ফীতি আরও এক ধাপ বাড়ার শঙ্কা। বাজার নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাপ মোকাবেলা আসছে বাজেটেই সবার নজর। আমাদের আজকের শিরোনাম রাজনীতি ও দ্রব্যমূল্য। এই শিরোনামে আমরা কথা বলবো, আলোচনা করব, বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি দুজন। আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক। তিনি এখন এসে পৌঁছেননি, আসলে নিশ্চয়ই আমরা আলোচনায় যাব তার কাছে। আমরা কমরেড রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করি। বাজার ব্যবস্থাকে আমরা আজও কেন ঢেলে সাজাতে পারিনি? প্রেক্ষাপট ও বাস্তবতার নিরিখে যদি আপনি আপনার মূল্যায়নটুকু বলেন। গত 12 বছরের মধ্যে, মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরে গত 12 বছরের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে আমরা কতবার কথা বলেছি, এবং মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছেই। সরকারের নানা ধরনের পদক্ষেপ আছে, হুঙ্কার আছে, আশ্বাস আছে, ভরসা দেওয়ার কথা আছে, এবং কখনো কখনো ভয় ধারণেরও ব্যাপার আছে, কখনো কখনো বিদেশের সঙ্গে তুলনামূলক আলোচনাও আছে। তা সত্ত্বেও এখন কিন্তু মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে বিবিএসের হিসাব অনুযায়ী, এবং এটা হলো গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। এবং একটা অদ্ভুত বিষয় দেখার মতো যে আমরা যখন বলছি যে 10%, তখন এর মধ্যে দুটো জিনিস ভাগ করতে হবে। একটা হলো খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কীরকম, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কেমন। খাদ্যপণ্য হিসেবে আমরা 127টা পণ্যকে বিবিএস হিসাবের মধ্যে নিয়ে আসে, চাল, ডাল, তেল, নুন সহ এগুলো যদি ধরি, চিনি, তাহলে 127টা পণ্য। সেগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি যেমন বেড়েছে, আবার খাদ্য বহির্ভূত পণ্য যেমন 256টা আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। আরেকটা জিনিস খেয়াল করার মতো, শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতিটা বেশি। তাহলে তার নেতিবাচক প্রতিক্রিয়াটি কী হয়? শহরের তুলনায় গ্রামের মানুষের আয় কম, মূল্যস্ফীতি বেশি। তাহলে বাধ্য হয় কি, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বাড়লে মানুষ দুটো কাজ করতে পারে। এক, খাদ্য ব্যবহারের মানে কেনার জন্য তার খরচ বাড়িয়ে দিতে পারে, অথবা যেহেতু আয় বাড়ছে না তাহলে সে খাওয়াটা কমিয়ে দিতে পারে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা কমরেড রাজিকুজ্জামান রতন, আপনি শুনতে চাই। তাহলে খাদ্য যেহেতু আয় বাড়ছে না, ফলে খাদ্যের পরিমাণটা কমিয়ে দেবে। এর মধ্যে আবার খেয়াল করে দেখুন, মূল্যস্ফীতি যদি 10.5% হয়ে যায়, বিবিএস বলছে যে মজুরি বৃদ্ধির হার কিন্তু 7.5% বেশি না। তাহলে ওই দিক থেকেও মজুরি বাড়ছে না, মূল্যস্ফীতি বাড়ছে, বরঞ্চ মজুরি কমছে 2.5% হারে। তাহলে মজুরি গত বছরে যে জিনিসের দাম, যদি একদম ফ্ল্যাট রেটে হিসাব করি, গত বছর যে জিনিসের দাম 100 টাকা ছিল, এবার সেটা 110 টাকা হয়েছে। আর গত বছর যারা আয় 100 টাকা ছিল, এখন 107 টাকা হয়েছে। তাহলে অবস্থাটা কী দাঁড়ায়? গত বছরের তুলনায় সে কম কিনবে অথবা কম খাবে। তো এর প্রভাব অর্থনীতিতে কি পড়ে? মানুষের যদি ক্রয় ক্ষমতাটা কমে যায়, তার কিন্তু সামগ্রিক প্রভাব গোটা অর্থনীতির মধ্যে পড়ে। যেমন সাধারণ মানুষ যে সমস্ত জিনিস কেনে, খাদ্যপণ্য যেমন এটা তাকে কিনতেই হয়, কিন্তু এর বাইরে আছে যে কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল, অন্যান্য বিষয়। এমন যদি আমার টুথপেস্ট, সাবান, তাহলে এগুলো যদি কেনা কমিয়ে দেয়, তাহলে এগুলো উৎপাদনের যে জায়গাগুলো ছিল, সেই উৎপাদিত দ্রব্য তো বিক্রি কম হবে। আপনি খেয়াল করে দেখবেন যে বাজারে যে কোনো দোকানে থরে থরে সাজানো থাকে টুথপেস্ট। আমাদের বাংলাদেশে যদি ধরি 17 কোটি মানুষ, তার মধ্যে 2 কোটি মানুষের ধরলাম বাচ্চা মানুষ, তাদের দাঁত ওঠে নাই, আর 1 কোটি 1.5 কোটি মানুষ বৃদ্ধ মানুষ, যাদের হয়তো দাঁত পড়ে গেছে। এই যদি আমি 3-3.5 কোটি বা 4 কোটি মানুষও ধরি যে তাদের হয়তো ওই টুথপেস্ট লাগবে না, তাহলে বাকি তো প্রায় 13 কোটি মানুষের টুথপেস্ট লাগার কথা। প্রতি মাসে একটা করে টুথপেস্ট ব্যবহার করলে তো মাসে অন্তত 13 কোটি পেস্টের টিউব বিক্রি হওয়ার কথা। সমস্ত টুথপেস্ট কোম্পানিগুলো হিসাব করে দেখুন তো কতটা উৎপাদন করে তারা। তাহলে মানুষ প্রয়োজন কিন্তু কিনতে পারে না কেন? তার সামর্থ্য নাই বলে। ফলে এমনি করে যদি মানুষের আয় না বাড়ে, আবার যদি ব্যয় বাড়ে, তার বড় প্রভাবটা পড়ে উৎপাদনের উপরে, কেনাবেচার উপরে। কিছু কিছু পণ্য যে জায়গাগুলোতে এমন সিন্ডিকেট হয়েছে যে চালের দাম, ডিমের দাম, তেলের দাম, চিনির দাম, কিছু মানুষ মিলে এমনভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছে। প্রধানমন্ত্রী আজকেও হুঙ্কার দিয়েছেন, মানে কালকেও যে হুঙ্কার দিয়েছেন, ধমক দিয়েছেন। এই ধমকের তারা তোয়াক্কাই করে না, জিনিসের দাম তারা বাড়াবেই। একবার বলেছিল রমজানের দাম বাড়াতে পারবা না, তো ব্যবসায়ীরা বুঝে গিয়েছিল যে বাড়াতে হবে রমজানের আগে। আবার বাজেটে এবার দাম বাড়ানোর কোনো ব্যবস্থা করা হবে না, তো বুঝে গিয়েছে যে বাজেটের আগে দাম বাড়াতে হবে। গত 3 মাস ধরে দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে। পানির দাম আবার 5% যদি পানির জন্য বাড়ে, আর 5% সুয়ারেজের জন্য বাড়ে, সব মিলে 10% করে বেড়েছে। জি। তার সঙ্গে বেড়েছে কি, যে এখন রেলের ভাড়াটা বেড়ে গেল মে মাসের 4 তারিখ থেকে।
বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে আগে অন্তত একটা এনার্জি রেগুলেটরি কমিশনে একটা শুনানি হতো, ওই শুনানির বিষয়টাও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখন নির্বাহী আদেশেই বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। বিদ্যুতের দাম, পানির দাম, রেলের ভাড়া জুলাই মাস থেকে বাড়বে, মেট্রো রেলেরও ভাড়া। তাহলে ক্রমাগত এগুলো যে বাড়ছে তার প্রভাবটা কোথায় গিয়ে পড়বে? প্রভাব তো পড়বে সাধারণ মানুষের জীবনে। বাংলাদেশে কিছু অসাধারণ মানুষ আছে, সব মিলিয়ে যেমন ভাই তারা হিসাব করে বলেছেন 44 লক্ষ থেকে 50 লক্ষ মানুষ আছে যাদের আয় প্রায় ইউরোপের স্ট্যান্ডার্ডে। ওদের জন্য কোনো সমস্যা না, কিন্তু বাকি যে আমাদের 16 কোটি 16.5 কোটি মানুষ, তাদের তো হাঁসফাঁস করা অবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে কিন্তু ধরবো মধ্যবিত্তরা। তাদের আবার একটা সামাজিকতা বহাল রাখতে হয়। দরিদ্র মানুষের যেমন তারা মনে করে যে দারিদ্র্যের সঙ্গে তাদের টিকে থাকতে হবে, কিন্তু যারা একটু মধ্যবিত্ত হতে চেয়েছিল, চোখটা আছে উচ্চবিত্তের দিকে, পাটা আছে কিন্তু একদম নিম্নবিত্তের ঘাড়ে। প্রতি মুহূর্তে চাকরি হারানোর ভয়, যে আয় করে তা দিয়ে সংসার চালানো চলে না, যে বাজার হয় তা দিয়ে সন্তান সন্ততির মুখে খাবার তুলে দেওয়া যায় না। আর এর সঙ্গে যদি ওষুধের দামটা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, আপনি তো খাবার না হয় 1 কেজি পটলের জায়গায় আপনি 750 গ্রাম পটল কিনলেন, কিন্তু একটা ট্যাবলেটের জায়গায় তো আর পৌনে একটা ট্যাবলেট আপনি কিনতে পারবেন না। ফলে ওষুধের দাম বাড়লে সে বাধ্য হয় কিন্তু সেই দামে ওষুধটা কিনতে। সব মিলে মানুষের জীবনটা একটা দুর্বিষহ অবস্থায় আছে। তারপরেও মানুষ হাসে, ফলে কী আর করব? সরকার ব্যবসায়ীদের সঙ্গে আছে আর আমাদের সঙ্গে কপাল আছে, ফলে তারা কপালের দিকে তাকিয়ে আর নিজেদের কোনো রকমের দিন গুজরান করার চেষ্টা করছে। ধন্যবাদ। আমরা ডক্টর জামাল উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, অর্থনীতিবিদ, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক। আপনার কাছে একটু যেতে চাই, আসলে আমরা প্রেক্ষাপটটি, বাজার ব্যবস্থার প্রেক্ষাপটটি শুনলাম আসলে, এবং মানুষের বাস্তব চিত্রটিও শুনলাম। এই যে বাজার ব্যবস্থা নিয়ে আমরা যে লাগামহীন মূল্য বৃদ্ধির কথা বলি, এখন ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানো কেন যাচ্ছে না? আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। দেখুন, বাজার ব্যবস্থা সাজানোর জন্য সরকারের নিয়ন্ত্রণে থাকলেই তো সে সাজাবে। নিয়ন্ত্রণে আছে কি না এটা কিন্তু এখন বলা যায় না। কারণ হলো, সরকার যারা চালাচ্ছে আর বাজার ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করতেছে, ওনারা কিন্তু সরকারের যেটা চায় ওটার সাথে মিল নেই। সরকার চায় যে কনজিউমারদেরকে প্রোটেকশন করা, নিরাপত্তা দেওয়া, তাদেরকে একটা সেফ এবং কম দামে খাদ্য সরবরাহ করা। সেটা কিন্তু পারছে না অনেকগুলো কারণ। সেই অনেকগুলো কারণের মধ্যে হলো যে আপনার যে আপনার দ্রব্যমূল্যের যে দামের উপরে সরকারের যে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটা নাই এই কারণে কম্পিটিশন কমিশনটা করা হয়েছে এটা দেখার জন্য। কম্পিটিশন কমিশন এটা কিন্তু আপনার এর কাজ হলো আপনার যেখানে নিয়ন্ত্রণের বাইরে যে সমস্ত দাম যাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। সেক্ষেত্রে কার্যকর ভূমিকা ওনারা কিন্তু এখনও রাখতে পারেন নাই। তারপরে আপনার পার্লামেন্টে হলো বিজনেসম্যানের সংখ্যা বেশি, এবং সেখানে এইসব বিষয় নিয়ে আলাপ করতে গেলেই ওখানে পার্লামেন্টে যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, সেই স্ট্যান্ডিং কমিটিগুলোতে যে এই বিষয়গুলো সঠিকভাবে আলাপ আলোচনা করে পার্টিসিপেটরি হিসেবে, সেটা কিন্তু সেই কন্ট্রিবিউশনটাও কিন্তু এখন নাই। এক সময় কিন্তু এটা এই স্ট্যান্ডিং কমিটিগুলা আপনার মিটিং কিভাবে করে এটা কিন্তু মানুষ জানে না। সেই ক্ষেত্রে তারাই হলো পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের মূল ক্ষমতা হলো আপনার কমিটিগুলোর কাছে। কমিটিগুলো যদি সঠিকভাবে পালন করে, কাজ করে, তাহলে আপনার ব্যাংকিং বলেন, বাণিজ্য বলেন, শিল্প বলেন, এগুলো নিয়ে তো প্রায় পার্লামেন্টে 52টার মতন স্ট্যান্ডিং কমিটি আছে। সেই স্ট্যান্ডিং কমিটিতে 350 পার্লামেন্ট মেম্বার এখানে মেম্বার। ওনারা এই সমস্ত ওনাদের আলোচনার এজেন্ডায় এগুলো আসে কিনা, ওইখান থেকে যদি আপনার সঠিকভাবে তারা ধরে, তাহলে কিন্তু এরকম লাগামহীনভাবে চলার কোনো সুযোগ নেই। এবং সেই সুযোগটা আপনার পার্লামেন্টারি সিস্টেমটা এখন যেভাবে চলছে, এটাকে আরও কার্যকরভাবে চালানো দরকার। যদি না করা হয় এই ব্যবস্থায় স্ট্যান্ডিং কমিটিগুলো কেন পারছে না? আসলে পারছে না। স্ট্যান্ডিং কমিটি ফাংশনিং যদি করে সঠিকভাবে,
তাদের যে রুলস অফ বিজনেস, আপনার 72 সালের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে আপনার যে রুলস অফ বিজনেসটা আছে পার্লামেন্টে, সেটা কিন্তু রুলস অফ বিজনেস পরিষ্কার ভাষায় প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটির বিষয় বলা আছে, এবং সেটা কিভাবে রোধ করবে, তাদের ভূমিকা কি, তারা সেটা করবে। সেটি তারা করছে না কেন? তারা করছে না তো তারা দে আর নট লায়েবল টু। তারা এখন যেভাবে চলছে সেইভাবে তো তাদেরকে মানে আপনার কারা ধরবে। ব্যবসায় আছে এই কারণে? জি, ব্যবসায়ীরা আছে, এবং তারা সেখানে তারা বলতে, যেমন আপনার এর আগের বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন উনি কি বলেছেন যে সিন্ডিকেট অত্যন্ত পাওয়ারফুল, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা বলছেন, টেলিভিশনেতে বলছেন, এবং আপনারা এই খবর প্রচার করছেন। তো সেই ক্ষেত্রে এইগুলা যতক্ষণ পর্যন্ত পাবলিক অ্যাকাউন্টেবিলিটিটা যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত এটার উপরে নিয়ন্ত্রণ এস্টাবলিশ করতে পারবে না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটার কি তাহলে লাগাম টানা সম্ভব হবে নাকি এভাবেই চলবে? এখন কিভাবে সম্ভব হবে? এখন সম্ভব হবে ওই যারা এটাকে সম্ভব করবে ওনারাই তো ফাংশনাল হচ্ছে না। ওনারা যদি ওই ফাংশনাল হতো তাহলে কিন্তু আপনার এটা কিন্তু এই মানে নিয়ন্ত্রণহীনভাবে এটা চাইতো না। যেমন আপনার ধরেন গত কয়েক বছর ধরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অলমোস্ট নন ফাংশনাল, কম্পিটিশন কমিশন নন ফাংশনাল, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন, যেমন ইন্স্যুরেন্স সম্বন্ধে পত্রপত্রিকায় কীভাবে আপনার নিউজ আসতেছে, তো এটা যদি অর্ধেক সত্য হয় তাহলে তো উই আর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। সেখানে আপনার এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স বা আমরা কেন দিলাম? মানুষের যে পলিসির নামে টাকা নিয়ে তাদেরকে টাকা ফেরত দিচ্ছে না, পলিসির টাকা, সেগুলা কিন্তু আপনার ব্যাংকে ডিপোজিট রাখছে, ডিপোজিট টাকাও উঠাতে পারছে না। তার মানে কি? তাহলে ওই স্ট্যান্ডিং কমিটিতে এগুলো যদি চুলচেরাভাবে আলাপ হতো তাহলে কিন্তু আপনার অনেক কিছুই সমাধান করা যেত, মানে সমাধান করা সম্ভব। এবং এইগুলা এটাকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিটাকে যত বেশি জোরদার করবে ততই বেশি এটা নিয়ন্ত্রণটা এস্টাবলিশ হবে। কারণ পার্লামেন্টের উপরে কোনো বডি নেই যে যারা পার্লামেন্টকে সুপারসিড করতে পারে। সেখানে পার্লামেন্টই একমাত্র আমাদের শেষ ভরসা স্থল, এবং সেখানে যে স্ট্যান্ডিং কমিটিগুলো পার্লামেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে সেই স্ট্যান্ডিং কমিটিগুলো যদি তাদের ফাংশনগুলো সঠিকভাবে পালন করে তাহলে এটা সম্ভব। সেখানে যদি আপনি না করেন তাহলে ব্যুরোক্রেসিকেও আপনি কন্ট্রোল করতে পারবেন না। ব্যুরোক্রেসি অ্যান্ড মানে আপনার এই যে আপনার সিন্ডিকেট, এগুলা কিন্তু মানে ইন এ ডিফারেন্ট ওয়ে গভর্নমেন্টের চ্যালেঞ্জার হয়ে দাঁড়াইছে। যেমন আপনার ধরেন এক্সচেঞ্জ রেট এখন আপনার যে উঠানামা উঠতেছে এটার নিয়ন্ত্রণ করা, এটাও সেম পার্লামেন্টের অর্থ বিষয়ক যে কমিটি আছে সেই কমিটি যদি আপনার সমস্ত ইনস্টিটিউশনগুলোর উপরে তাদের নিয়ন্ত্রণটা এস্টাবলিশ করতে পারত তাহলে, এবং ওনারা সঠিকভাবে যদি ফাংশন করতে করে তাহলে কিন্তু এগুলো থাকার কথা না। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমরা একটু আবারও যেতে চাই ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে। এই যে হঠাৎ করে আমরা এক সপ্তাহ আগে দেখলাম যে ডলারের মূল্য বৃদ্ধি অর্থাৎ 7 টাকা বেড়েছে এক লাফে, যেটি আসলে ক্রলিং পেকের মাধ্যমে বাড়ার কথা ছিল। কতটা ক্রলিং পেকের সিস্টেম মানা হয়েছে এবং এটি আসলে বাজারে বা আমাদের আমদানি রপ্তানি কতটা ইম্প্যাক্ট পড়বে? ক্রলিং পেগটা কি আগে এটা জানা দরকার। ক্রলিং পেগটা হলো একসাথে আপনি বেশি টাকা ডিভ্যালু করবেন না, আপনার কারেন্সি ভাগ করে পিসমিল বেসিসে করবেন। তাতে হবে কি, এক কোয়ার্টারে এই যে যদি মনে করেন আপনি 10% ডিভ্যালু করবেন, এটা কিন্তু পাবলিকের জানাতে পারবেন না, এটা গোপনীয় জিনিস, রিসার্চ করে বাইর করবেন। বাইর করে আমি এটা করব, এটা করলে এটাকে 2.5% পৃথিবীর বিভিন্ন দেশে যে প্র্যাকটিস সেটা তারা 2.5% বা কেউ 1.5% এরকম করে আস্তে আস্তে করছে। তাতে পাবলিকের ইয়ের উপরে প্রেশার কম পড়তেছে এবং সেটা সহনীয় একটা পর্যায়ে নিয়ে এটা করা হয়। কারণ আমাদের এখানে ক্রলিংয়ের ডেফিনেশন কি 7% তো ক্রলিংয়ের ডেফিনেশন না, ইন্টারন্যাশনাল কোনো বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে না।
তো সেই ক্ষেত্রে ওনারা কীভাবে করছে এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন। বাট থিওরিটিক্যালি আপনার ক্রলিং পেগটা হলো পিসমিল বেসিসে আপনি করবেন, 60 টাকা পিসমিল বেসিসে এতে লাভ ক্ষতি কি হবে আসলে? এটাতে ইম্পোর্টের ভ্যালু বাড়বে, ফরেন কারেন্সি লোনের লায়াবিলিটি আপনার বাড়বে লোকাল কারেন্সিতে। এখন ধরেন আপনি যেই ডলার তখন আপনার 85 টাকা দামে লোন নিলেন, এখন আপনাকে 117 টাকা দামে ফেরত দিতে হবে। ইনস্টলমেন্ট পেমেন্ট করার সময় 117 টাকা দামে আমার 27, যাই হোক 27টা অফিসিয়াল না, কিন্তু গভর্নমেন্ট যেটা অ্যাপ্রুভ যেটা রেট সেটাই হলে আমরা ধরি। ওই বেসিসে ধরলেও আপনাকে 85 টাকা যে লোন আমি নিয়েছি সেই লোনটা আমি ফেরত দিব এখন 117 টাকায়, এবং এরপরে যদি এটা থেকে বাড়ে আরও তাহলে সেই টাকায় দিব। তাহলে আমার এখান থেকে রিসোর্স বেশি চলে যাচ্ছে, যেই কারণে আমার দরকার ছিল যে এক্সপোর্ট বাড়ানো, এবং আমার এক্সপোর্টের মধ্য দিয়া ইলিগালি বেআইনিভাবে যে পাচার করে টাকা সেটা আমি বন্ধ করা উচিত। তারপরে ইম্পোর্টের ক্ষেত্রেও ইলিগালি বেআইনিভাবে যে টাকাটা আপনার পাচার করতেছে সেই টাকাকে আমি স্টপ করা উচিত। তাহলে আমার এখানে কম করলো। তারপরে আপনার ধরেন আরেকটা যে রেমিটেন্সের টাকাটা আমি যে আনতেছি, সেই রেমিটেন্সের টাকা এখন বলা হয় 47% রেমিটেন্সের টাকা লিগ্যাল ওয়েতে আসে। বাংলাদেশ ব্যাংকে টাকাটা যখন নষ্ট অ্যাকাউন্টে ঢুকে তখনই কিন্তু এটা রিজার্ভ হিসেবে কাউন্ট হয়, এর আগে না। আপনার ইলিগালি আসলে এটা হবে না, এটা ঢুকতে পারবে না ওখানে। তাহলে ওইটা যদি লিগ্যাল চ্যানেলে ওই টাকাটা আসে, তারপরে আবার যে লিগ্যাল চ্যানেলে আপনার যে এই প্রসেসের মধ্যে যে পার করতেছে সেটা যদি আমি বন্ধ করতে পারি, এক্সপোর্টের ক্ষেত্রে লিগ্যাল প্রসেসে যেটা বাইরে নিয়ে যাইতেছে সেটা যদি আমি আটকাইতে পারি, তাহলে আমার রিজার্ভের পরিমাণ বাড়বে। রিজার্ভ এটা বাড়া মানে তারপরে হলো যে আপনার জাতীয় যে ইন্টারনাল রিসোর্স থেকে যে আপনি যে কালেকশনটা করবেন, রেভিনিউ কালেকশন, সেই কালেকশনের যে পসিবিলিটি আপনার যেটা আছে, এখন আমাদের ধরেন $2900 পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে আমরা যদি ধরি, তাহলে আপনার কিন্তু বাংলাদেশে প্রায় ধরেন 3.5 থেকে 4 কোটি লোক ট্যাক্স দেওয়ার কথা। সেখানে আমরা রিটার্ন দিতেছি কটা? রিটার্ন দিতেছি যে ট্যাক্স দেয় তার উপরে চাপাচাপি করতেছে। আর যারা রিটার্ন দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, যেমন আপনার বাড়িঘর, ধানমন্ডিতে বাড়িঘর, বাড়িদারা, উত্তরা, তারপরে আপনার এই যে বড় বড় যে ফ্ল্যাট বিল্ডিংগুলো হচ্ছে সেগুলোর সবাই কি ওই প্রপার্টি ট্যাক্স দিচ্ছে? নো, দিচ্ছে না। মিউনিসিপ্যাল ট্যাক্স দিচ্ছে না। এবং এইগুলাকে যদি আপনি ডিজিটাল পদ্ধতিতে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি আপনি যদি নেন, বাংলাদেশে আপনার কত 350 না কি 400 মতন পৌরসভা আছে। সেই পৌরসভার মধ্যে যারা বাস করে তাদের মধ্যে অনেক লোকে কিন্তু ট্যাক্স পেয়ার হতে পারে। তাহলে 9টা ডিভিশনে কয়টা পৌরসভা আছে? সেই পৌরসভার যে মিউনিসিপ্যাল ট্যাক্সকে আমি আদায় করতে পারতেছি? নো, ওইভাবে আদায় করতে পারতেছি না। ঢাকা সিটিতে প্রপার্টি ট্যাক্স আপনার ওয়েলথ ট্যাক্স এটা মানে পাকিস্তান আমল থেকে ওয়েলথ ট্যাক্স ছিল, সেই ওয়েলথ ট্যাক্স এখন এখানে আমাদের এখানে কার্যকর হয় নাই। তার মানে কি? তাহলে এই সমস্ত জায়গায় আপনি যদি হাত দেন, ট্যাক্সের রেট কমায়ও এখন থেকে আমাদের হিসাবে, অর্থনীতি সমিতির হিসাবে কমপক্ষে 3 গুণ বেশি আগামী এই টার্মে এই গভর্নমেন্ট করতে পারে যদি ডিজিটাল করে। তাহলে সেগুলো সেই দিকে নজর দিচ্ছে না কেন? নজর দিচ্ছে না, বিভিন্ন প্রশাসন কি যেটা চায়? নজর দিলে তো পুরো জিনিস ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো নজর ওইটা যদি গভর্নমেন্টের পলিসি ওয়াইজ ঠিক আছে, পলিসি বলছে, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করতেছে তারা তো এটা করতেছে না। এই সমস্ত জিনিস যখন ট্রান্সপারেন্ট হবে, আপনার মানুষের কাছে ডিসক্লোজ হবে, তখন কিন্তু অনেক জিনিসই বাইরে যাবে এবং এই যে রেভিনিউর পরিমাণ অনেক বাড়বে এবং ট্যাক্স রেট কমায়ও এখন তো আপনার ধরেন যেই রেট আছে ব্যক্তি পর্যায়ে হলো 25%, আর কোম্পানি পর্যায়ে আপনার 45% পর্যন্ত আছে, ডিপেন্ডিং অন ভেরিয়েশন ইনকাম। কিন্তু সেটা তো আমরা অ্যাপ্লাই করতেছি না। সেখানে না যাই আমরা ওই যারা ট্যাক্স দেয়
ওদের সাথে কিন্তু ওদেরকে চাপাচাপি করতে। আপনি বললেন যে আমদানি রপ্তানিতে প্রভাব পড়বে, জ্বালানি খাত কিংবা পণ্য উৎপাদন খরচ এইগুলোর উপরে কেমন প্রভাব পড়বে, সাধারণ মানুষ কতটা আপনার আমদানিতে তো ডলারের দাম বাড়ার সাথে সাথে বাই সেম টাকা আপনার পারচেজ ভ্যালু, বেসিক প্রাইসটা বাড়লো, ইনভয়েস ভ্যালু। তারপরে আসতেছে আপনার এই যে ডিউটি, যখন ইনভয়েস ভ্যালু বাড়লো তো ওটার উপরে তো আপনি ডিউটি ক্যালকুলেশন করবেন, ট্যাক্স কাটবেন, ডিডাকশন একটা সোর্স করবেন, ট্যাক্স কাটবেন, এগুলো সব বাড়বে। তার মানে কি এটা খরচ বাড়তেছে, বিজনেসের খরচ বাড়তেছে, এবং বিজনেসের খরচ যখন বাড়বে, ম্যাটেরিয়াল কস্ট যখন বাড়বে, তখন প্রোডাকশন কস্ট বাড়বে। প্রোডাকশন কস্ট বাড়লে আপনার সেখানে আবার ভাই যেটা বললেন যে মজুরি একটা বিরাট গ্যাপ আছে, এবং সেখানেও কিন্তু এটাতে তাদের পারচেজিং ক্যাপাসিটি কমে যাবে। কমে যাওয়ার ফলে এটা একটা মানে দ্বিমুখী একটা দুই দিকেই কাটতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটার ব্যাপারে আপনারা কেয়ারফুল হতে হবে যে মানে রিচার গ্রুপ যারা, তাদের থেকে টাকা কালেক্ট করি পুয়ারার সেকশনের জন্য আপনি ব্যবহার করবেন। এটাই তো সরকারের ওয়েলফেয়ার স্কিম বলে। এখন যদিও আপনার ধরেন অন্য কোনো পদ্ধতিতে তো গভর্নমেন্ট পাবলিককে তো প্রোটেকশন দিতে হবে, এবং সেখানে আপনার ধরেন গভর্নমেন্ট এই ট্যাক্সের কালেকশন করেই তো এই টাকাটা যদি প্রপারলি ইউজ করে মানুষের শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত খাতে ইনভেস্টমেন্ট। স্যার আমি আসবো আপনার কাছে, আমরা আরও একটি বিরতি নেবার সময় হয়েছে, তবে তার আগে আমি একটু কমরেড রাজুকুজ্জামান রচন আপনার কাছে একটু ছোট করে শুনতে চাই যে জ্বালানি খাত পণ্য উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এইসব চাপ সামলানোর কোনো ব্যবস্থা দেখেন কিনা? জনগণ আছে আর কি। আগে তো আমরা একটা কথা শুনতাম যে লাগে টাকা দেবে গৌরী সেন, এখন গৌরী সেনরা নেই, এখন আছে জনগণ। জনগণের উপর চাপ প্রয়োগ হবে। যেমন ধরুন যে বাজেটের একটা প্রাক্কলন করা হচ্ছে না, যে আমাদের এবার 7,96,000 কোটি টাকার বাজেট হবে, তার মধ্যে 5.5 লক্ষ কোটি টাকা আসবে জনগণের কাছে ট্যাক্স, এবং এর বিরাট একটা অংশ আসবে এই পরোক্ষ কর। পরোক্ষ করের আওতা থেকে কেউ রেহাই পাবে না, সাধারণ মানুষ পরোক্ষ কর দিতে বাধ্য হবে। ভাই যেটা বললেন যে প্রত্যক্ষ কর যেহেতু আদায়টা কম হচ্ছে, ফলে পরোক্ষ করের উপর চাপ পড়বে না। আমাদের এখানে রেশিও কত জানেন? ইনডাইরেক্ট কস্ট পরোক্ষ কর হলো 65%, মানে 65%, আর ডাইরেক্ট ট্যাক্সের হলো বাকি 30%। এটা হওয়া উচিত উল্টা হওয়া উচিত ছিল, রিভার্স ট্যাক্সেশন হওয়া উচিত, অথবা এটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসি হওয়া উচিত ছিল। যে আমাদের এত প্রগতির কথা বলি, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু যার আয় বেশি তার ছাড় বেশি, আর যার আয় কম তার রেহাই নাই, এরকম একটা পদ্ধতি চলে। এবং তার ফলে চাপটা পড়বে সাধারণ মানুষের উপরে। ওই আগে একটা ডিম ভেজে মা 2 বাচ্চাকে ভাগ করে দিত, এখন কি করবে যে একটা ডিম ভেজে হয়তো 3 জনে খাবে, তারপরে মানুষ বেঁচে থাকবে আর কি। 30% খরচ খাওয়া কমিয়ে দিয়েও হয়তো মানুষ বেঁচে থাকবে। এই যে মানুষের ক্রমাগত তার মানে কষ্টটা বাড়তে থাকবে, এই কষ্টটাকে ক্যাশ করবে কে? একজন ব্যবসায়ী, একজন পুঁজিপতি। এবং ওই ভাই সেটা ঠিকই বলেছেন যে কে কার পক্ষে, কে লাগাম ধরবে, কার লাগাম ধরবে। লাগাম ধরেছি আমরা সাধারণ মানুষের মুখে, কথা বলতে পারবা না, সেই ক্ষেত্রে লাগাম ধরেছে। আর লাগামটা ঢিলা করে দিয়েছি ব্যবসায়ীদের উপরে, যত খুশি জিনিসের দাম বাড়িয়ে যাও। ফলে লাগাম ধরা হচ্ছে কার মুখে আর কার ঘাড়ে, এটা আমাদের একটু দেখতে হবে। এবং আর একটা জিনিস খেয়াল করার মতো যে বিবিএস যেটা বলছে যে আমাদের এখানে মূল্যস্ফীতি হয়েছে 9.8%, কিন্তু বিআইডিএস সে বলল খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 15%-এর বেশি। এর মধ্যে মাছের মূল্যস্ফীতি 20%-এর উপরে, পোলট্রির প্রায় 15%-এর উপরে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, ওষুধ যেটা খাদ্যপণ্য বহির্ভূত, ওষুধের মূল্যস্ফীতি যে কত হয়েছে এটার কোনো হিসাব নাই। কেউ দেখছে না যে ওষুধের দামটা কিভাবে বাড়ছে। এবং এর সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাড়া, এর সঙ্গে যুক্ত হবে যানবাহনের খরচ, এর সঙ্গে যুক্ত হবে অন্যান্য খরচ, শিক্ষার খরচ, এটারও কোনো লাগাম নাই। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনটা আগামীতে আরও দুর্বিষহ হয়ে উঠবে। এবং এই বাজেটে যে বিষয়টা বলা হচ্ছে যে মানে 5.5 লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায়ের পরিকল্পনা, তো এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি থাকছে। এই 2 লক্ষ কোটি টাকা কোথা থেকে আসবে? বিদেশ থেকে ঋণ নেওয়া হবে 1 লক্ষ কোটি টাকা, আর দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে আর 1.5 লক্ষ কোটি টাকা। তার মানে ভাই যেটা বললেন, আর একটা ভয়াবহ বিপদ আসছে, বিদেশি ঋণের সুদ আপনি দিতে বাধ্য হবেন। আর দেশের ব্যাংক থেকে যখন টাকা নেওয়া হবে, তখন ওই জনগণের আমানতের টাকা যদি সরকারি খরচ করে ফেলে, তো এই টাকাটা বিনিয়োগে যাবে কিভাবে? ফলে সব মিলিয়ে চতুর্মুখী চাপ। তিনি বলছেন যে দোধারি ছুরির মতন 2 দিকে কাটছে, আর আমরা দেখছি চতুর্মুখী চাপ, চারিদিক থেকে চেপে জনগণকে পিষ্ট করা হবে। জি, আমরা আবারও একটু যেতে চাই যে অর্থনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে। ডক্টর জামালউদ্দিন আহমেদ স্যার, আপনি একটু বলেন।
অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি অলওয়েজ চ্যালেঞ্জে ছিল। এখনও আমরা ওই চ্যালেঞ্জ থেকে মুক্ত হইনি। এর ভিতরে কিছু উন্নতি হয়েছে, অনেকগুলা ইন্ডিকেটর উন্নতি ইমপ্রুভ করছে, কিন্তু তারপরেও এটা লইয়া যদি আমরা খুশি হয়ে থাকি আর বগল চাপা করি তাহলে হবে না। আপনাকে দেখতে হবে যে মানে সার্ভিস ডেলিভারি, যেটা ধরেন এই যে ওষুধের কথা বলল, হসপিটালগুলোতে যদি আপনি কোনো প্রাইভেট হসপিটালে যান, তার যে প্রাইসিং এটা কেউ কন্ট্রোল করে না। এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করা উচিত, ডিজি হেলথ কন্ট্রোল করা উচিত, এটা হেলথ মিনিস্ট্রির আন্ডারে। এবং তারা একই মেশিন প্রাইসিংটা কি করে, একই মেশিন যতগুলা রুগীকে একদিনে ব্যবহার করে প্রত্যেকের উপরে চার্জ করে। এটা নর্মালি হলো, এটা হলো ফিক্সড চার্জ, বছরে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি, মানে অ্যাকাউন্টিং ক্যালকুলেশন, সেটা করে তারপরে একবার চার্জ করে, রিপেয়ার মেনটেন্যান্স একবার চার্জ করে। কিন্তু এখানে মেশিনটা যতবার ব্যবহার করে, রতন বাইরে ব্যবহার করলে একবার, আপনারা বললে একই দিনে আপনি এনার উপরে চার্জ করতেছে, এনার উপরে, কিন্তু এটা 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 অন্যায়, এটা অন্যায়। এক মুরগিকে আপনি কয়বার জমা হ্যাঁ, এই যে এটাতে প্রাইস হায়ার, মানে এবং যারা আইসিইউ, তারপরে জটিল রোগে আপনার আছে, এদের তো পুরা 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 পরিবার পথে নেমে যাচ্ছে একজনের রোগের জন্য, একজনের রোগের জন্য। এই জিনিসগুলো সরকারের মানে নিয়ন্ত্রণ করা উচিত। এবং এটা যে নিজস্ব যে গভর্নমেন্টের যে রেগুলেটরি অথরিটিগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, কাজ করতেছে, বাট দে উইল হ্যাভ টু লুক ইনটু দ্যাট। আমি আসবো আপনার কাছে, আরো একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আমাদের। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আমরা আবারও আলোচনায় যাই। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতি আসলে এই যে ডলার মূল্য বৃদ্ধি হঠাৎ করেই মানে এক লাফে 7 টাকা বেড়েছে এবং দ্রব্যমূল্যের দামের বাজারে আসলে লাগাম টানা যাচ্ছে না। মানুষ কিন্তু প্রান্তিক চাষি থেকে ভোক্তা সবাই কিন্তু নাবিশ্বাস উঠে গেছে। সবাই কোন দিকে যাচ্ছে অর্থনীতি, কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ দেখে? এই চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডারে এখন কিন্তু আপনার ডাইনামিক সিচুয়েশন, চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডারটা যে হচ্ছে, এখানে কিন্তু শত্রু মিত্র হয়ে যাচ্ছে, মিত্র শত্রু হইতেছে। ইন দ্যাট সিচুয়েশন আপনাকে যদি আপনি কেয়ারফুলি না চলেন তাহলে কিন্তু বিপদ আসে। কিন্তু আমাদের মতন দেশ এই ধরনের সিচুয়েশন কোনোদিন ফেস করে নাই। এখন যেটা ওয়ার্ল্ড অর্ডারটা যেভাবে আসছে, এখানে আমাদেরকেও কিন্তু চেঞ্জিং সিচুয়েশনের সাথে আমাদেরকে রেসপন্ড করতে হবে। আমরা ওইটাকে মানে সাথে তাল মিলাইয়া চলতে হবে। সেটা চলার জন্য যে পদ্ধতিগুলা, সেই পদ্ধতিগুলো আমাদের মূলত ইন্টারনাল রেভিনিউ যে রিসোর্স, এটা কালেকশন, এটা কিন্তু আপনার হচ্ছে না। এটা যদি হয় তাহলে আমাদের আভ্যন্তরীণ রিসোর্সটা যখন বাড়াবে, তখন ওই যে বললো যে ব্যাংকিং সিস্টেম থেকে গভর্নমেন্ট লোন নিতেছে, তখন লাগবে না। এবং এখানে রেভিনিউ সিস্টেম বাড়ানো সম্ভব। রেভিনিউ কালেকশনের অনেকগুলা বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনের সুযোগ আছে। সেই সুযোগটা এখন নতুন সরকার আসছে, নতুন সরকারে এখন তাদের একটা সুযোগ আছে, সেটাকে তার ডিজিটাল পেমেন্ট সিস্টেমটাকে ডিজিটাল করা, ট্যাক্স সিস্টেমকে ডিজিটালাইজ করা, সেন্ট্রাল ব্যাংকের যে ট্রানজাকশানগুলো, ব্যাংকিং ট্রানজাকশনটা পুরো ডিজিটালাইজ করা। অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনার কাছে আসবো স্যার, আমরা একটু কমরেড রাজুকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। আজকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছেন। আসলে এটি নিয়ে আসলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে বাকযুদ্ধ চলছে, সেটি সবসময় হয়ে থাকে। ডোনাল্ড লুর সফরের পেছনে আসলে কোনো রাজনীতি আছে নাকি শুধু বাণিজ্যিক কারণ, কি বলবেন? তারা তো তাদের কথাটা পরিষ্কার করে বলেছে তারা কেন আসছেন। তারা বিনিয়োগের কথা বলেছেন, তারপরে বাণিজ্যের কথা বলেছেন, পরিবেশের কথা বলেছেন, ছোট্ট করে একটু সামরিক বিষয়টা বলেছেন। আর তারা এসছেন, ডোনাল্ড লু থেকে আসলেন, তিনি শ্রীলঙ্কা এবং ভারত হয়ে আসলেন। এখন দেখুন, শ্রীলঙ্কায় একটা বড় বিপর্যয় হয়েছিল, অর্থনৈতিক বিপর্যয়, সেটা শ্রীলঙ্কা সামাল দিয়েছে। বাংলাদেশ থেকে যে $25 ঋণ নিয়েছিল, সেই ঋণের টাকাটাও তারা শোধ দিয়েছে। এবং শ্রীলঙ্কায় কিন্তু এখন মূল্যস্ফীতি 4%। শ্রীলঙ্কা একটা মানে তারা কিন্তু লড়াই করে একটা জায়গায় এসছে।
ভারত থেকে ঘুরে আসলেন, উনি কি বার্তা নিতে আসছেন? উনি তাদের মূল টার্গেট তিনটা। একটা হচ্ছে যে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান যে প্রভাব বাণিজ্যে এবং রাজনীতিতে এবং সামরিক ক্ষেত্রে, সেই প্রভাবকে কিভাবে মার্কিনিরা দেখছে। 2 নম্বর হচ্ছে এই অঞ্চলে বিশেষ করে যে খনিজ সম্পদ এবং অন্যান্য সম্পদ আছে, সেই সম্পদের উপর মার্কিন প্রতিষ্ঠানগুলোর তৎপরতা এবং ভূমিকা কতটুকু আছে। 3 নম্বর হচ্ছে যে গোটা বিশ্ব ব্যাপারে যেটা ভাই বললেন যে চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার, সেই ওয়ার্ল্ড অর্ডার মানে ডিসঅর্ডার যেটা হয়েছে সেটাকে আবার অর্ডারে আনতে গেলে এই অঞ্চলটা একটা বড় বাজার। বাংলাদেশ 2 দিক থেকে বাজার। একটা হচ্ছে আমরা ভোগ্যপণ্যের একটা উচ্চবিত্ত শ্রেণী, তারা বিদেশি পণ্যের একটা ক্রেতা। দ্বিতীয়ত আমরা হচ্ছি গোটা পৃথিবীর অ্যাপারেল মার্কেটের আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। ফলে আমরা তো অনেককে পোশাক পরানোর ক্ষেত্রে ভূমিকা পালন করি। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $8.5 বিলিয়ন অ্যাপারেল মানে গার্মেন্টস দ্রব্য যায় আমেরিকাতে, এবং আমেরিকার সঙ্গে আমাদের $10 বিলিয়ন যে ব্যবসা, তার মধ্যে বাংলাদেশই $8.5 বিলিয়ন রপ্তানি করে। এইটাকে কেন্দ্র করে, ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে আমেরিকান নিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনীতির উপর কতখানি রাখতে পারে। সমুদ্রের যে গ্যাস ক্ষেত্র, 12টা গ্যাস ক্ষেত্র, সেখানে যে কোম্পানিগুলো বিড করেছে প্রায় সবগুলোই মার্কিন কোম্পানি। আমাদের বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে ভবিষ্যতের ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, সেখানে তাদের ভূমিকাটা কী হবে। বাংলাদেশে এখন যে গ্যাস এক্সপ্লোর হয়, আমাদের দেশীয় কোম্পানি সেইগুলোকে আমরা দায়িত্ব না দিয়ে বিদেশি কোম্পানি, বিশেষ করে আমেরিকান কোম্পানিদের দিয়ে গ্যাস তুলে দেশের গ্যাস আমেরিকার কাছ থেকে আমরা কিনছি। সেই ক্ষেত্রে আমেরিকা যে প্রফিটটা এখান থেকে করছে গ্যাসের বাণিজ্য করে, সেই ক্ষেত্রে তাদের প্রফিট শেয়ারিংটা আর কী করবে, এগুলো অনেক বিষয় তার আলোচনার মধ্যে আছে। এখন সেই ক্ষেত্রে আমাদের দেশের রাজনীতিতে একটা বড় বিষয় কি, দেশের চাইতেও আমরা দেখি যে কার উপর ভর করে ক্ষমতায় থাকবো। জনগণের চাইতে তারা ব্যবসায়ীদের উপর ভর করে বেশি, আর দেশের ভোটের পরিবর্তে বিদেশি শক্তির আনুকূল্যটা পেতে চায়। যে কারণে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কখনো কখনো ভারতে গিয়ে বলেন যে ভারতকে বলে এসেছি যে আমাদেরকে আরও কিছুদিন তারা রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন, কিংবা আমেরিকার সঙ্গে আমাদের কথা হয়েছে। মানে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা ভোট দিলে দাও, না দিলে না দাও, তোমাদের ভোট আমাদের মানে তোয়াক্কা করি না, আমাদের অমুক অমুক আছে, দেশের মধ্যে ব্যবসায়ী আছে আর বাইরের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো আছে। ফলে ডোনাল্ড লু এসে তার একটা অ্যাডভান্টেজ নেবেন। উনি কিন্তু অ্যাডভান্টেজ নিতে এসছেন, আমাদেরকে উপকার করবার জন্য আসেন। এইরকম একটা আভ্যন্তরীণ পরিবেশে ওরা বাংলাদেশের কাছ থেকে কতটুকু সুবিধা পেতে চায়, সেই বার্গেনিংটা তারা করে যাবেন। জি, আমি নিশ্চয়ই আরও একবার আপনার কাছে আসতে চাইবো। আমি যেতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ স্যার, আপনার কাছে একটু যেতে চাই যে ডোনাল্ড লুর সফর পেছনে মানে ওনার কথা তো আপনি নিশ্চয়ই শুনলেন, বাণিজ্যটাই কি বড় বিষয়, না পেছনে আরও অন্য কোনো বিষয় আছে? অফকোর্স ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স গোজ টুগেদার। এবং সেখানে আপনার ধরেন, আপনি যদি পলিটিক্যাল পররাষ্ট্রনীতি যেটাই কূটনীতি যেটাই বলেন, এটা ইকোনমিক কূটনীতি হবে। এবং সেখানে আপনার ধরেন আমেরিকা কেন আপনার পৃথিবীর মধ্যে লার্জেস্ট পাওয়ার কেন হয়েছে, তাদের ডলার দিয়ে কেন আমরা এলসি খুলি, ডলারে কেন এক্সপোর্ট করি, এটার কারণ হলো তারা রিজার্ভ কারেন্সির শেয়ার এখন সবচেয়ে বেশি। এটা ছিল 1920 সাল থেকে এ পর্যন্ত। এবং পৃথিবীতে যে কারেন্সির যে ডমিনেশন, এই ডমিনেশন যারা রুলিং পাওয়ার ছিল তারা কলোনিয়াল পাওয়ার, পর্তুগিজ থেকে আরম্ভ করে ব্রিটিশ পর্যন্ত। ব্রিটিশেরা 110 বছর পরে কিন্তু শেষ, এদের পতন হয়ে গেছে। তারপরে আপনার স্পেনের ছিল, ডাচ ছিল, ফ্রেঞ্চ ছিল, এরা সবাই ছিল। ফ্রেঞ্চ 94 বছর ছিল আপনার, তাদের কারেন্সিতে তখন এলসি খোলা হতো। এখন US ডলারে খুলতেছে। এখন এটার ঠোকাঠুকি লাগতেছে, ওই সময় ঠোকাঠুকি লাগছে, ঠোকাঠুকি লেগেই কিন্তু ব্রিটিশ পাউন্ডকে ডাউন দিয়া US ডলার ডমিনেন্ট কারেন্সি হিসেবে আসছে। এখন আবার চায়না যে চায়নার রাইজের কারণে আপনার এটা কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে। এখন কিন্তু 5টা যদি বাস্কেট কারেন্সি ধরেন, তাহলে আপনার US ডলার টপমোস্ট, তারপরে হলো যে আপনার ইউরো, তারপরে ইউরোর শেয়ার হলো আপনার ধরেন 18 থেকে 19%, আর তারপরে জাপানিজ ইয়েন, এটার পার্সেন্ট কম, 2 থেকে 2.5। ব্রিটিশ পাউন্ডও অলমোস্ট সিমিলার। তারপরে চাইনিজ ইউয়ানও এখন রিজার্ভ কারেন্সি হিসেবে আছে। তার মানে কি এই যে ফাইটটা কিন্তু ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট যে মধ্য দিয়ে কিন্তু এই ফাইটটা তৈরি হয়, ইকোনমিক পাওয়ারটা তৈরি হয়।
যারই ইনভেস্টমেন্ট এখন চায়নার কিন্তু এক্সপোর্ট সাউথ ইস্ট এবং সেন্ট্রাল আমেরিকাতে যদি আপনি চায়নার এক্সপোর্ট দেখেন সেটা হবে আপনার অলমোস্ট 30%-এর উপরে। তার মানে চায়না ইজ গ্রোয়িং ইনভেস্টমেন্টে। এখন আমেরিকা চাচ্ছে যে এখানে তাদের বাংলাদেশ যেহেতু স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড এরিয়া কান্ট্রি এবং বাংলাদেশ একমাত্র দেশ, এই একমাত্র না, পৃথিবীতে 5টা দেশ আছে সমুদ্রের পাড়ে থাকিয়াও গরিব, তার মধ্যে বাংলাদেশ একটা, পাকিস্তান, তারপরে হলো সোমালিয়া, উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন, এই 5টা দেশ এখন গরিব। তো সেই হিসাবে বাংলাদেশের এখন যে প্রসপেক্ট এটা দেখছে যে এটা সেন্টার পয়েন্ট। এখানে কিন্তু আপনার আগামীতে ওয়ার্ল্ড ট্রেডের একটা বিরাট একটা কোশ্চেন। আমাদের এখানে চট্টগ্রামে যে আপনার যে মাতারবাড়িতে যে ডিপ সি পোর্ট এটা হয়েছে, তারপরে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে বড়, তারপর ডিপ সি পোর্ট ইভেন আর একটা হইতে পারে পাওয়ার প্ল্যান্ট। এগুলো মিলাইয়া বাংলাদেশের কিন্তু মাতারবাড়ি এরিয়াতে কিন্তু একটা বিরাট একটা কর্মযজ্ঞ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমেরিকাও হয়তো চাচ্ছে যে তারা এখন যদি আমাদের এখানে তেল উৎপাদনে এই যে সাগরের যে তেল মিনারেল রিসোর্সেস এগুলো যদি এক্সপ্লোর করতে পারে তাহলে তাদের তো একটা ইন্টারেস্ট আছে। এবং তারা চায় এখানে আরেকটা পলিটিক্যাল ইন্টারেস্ট যেটা মনে হচ্ছে সেটা হলো যে আরাকানের যে একটা পোর্শন এখান দিয়ে আসে, যে সেখানে আরাকান এরিয়াতে এখন যদি তারা একটা ছোট্ট একটা রাষ্ট্র বানাইতে পারে সেখানে বাংলাদেশকে মানে তখন বাংলাদেশের কাছে তারা ভূমি চাচ্ছে কিন্তু দিচ্ছে না বাংলাদেশ, তাহলে ওরা তো বসে থাকবে না। ওরা ওখানে যাইয়া যদি একটা জায়গা নিতে পারে, নিয়ে একটা আরাকান স্টেট বানায়া ওখানে আমেরিকান ঘাঁটি করলো, তাহলে তাদের মানে এটা আমাদের ধারণা আর কি, আমি জানি না, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্টিস্টও না, তারপরে পররাষ্ট্র বিষয়ক তো এক্সপার্ট না, কিন্তু আমার ধারণা হইতেছে যে এই ধরনের কিছু তাদের আছে, এইগুলো ইন্টারেস্টগুলো বাস্তবায়নের জন্য দে উইল টেক, মানে এখানে ইনভেস্টমেন্ট বাড়াইতে চায়। যদি বাড়ায়, এখন বাংলাদেশ তো উইন উইন সিচুয়েশনে যদি হয় তাহলে বাংলাদেশ আর যাবে, কিন্তু আপনার অনেক দিন পরেই কিন্তু বাংলাদেশে তারা ঘাঁটি করার জন্য বহু চেষ্টা করছে, পারে নাই, এখনও চেষ্টা কিন্তু ছাড়ে নাই তারা। আমেরিকা কিন্তু যেটা টার্গেট করে এটা ছাড়ে না, এক সরকারে না দিলে আরেক সরকারে দিবে, এই ধরনের আশা তো তাদের কাছে আসেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে, আমার হাতে সম্ভবত হয়তো 2 মিনিট হাতে আছে, এবং আমরা একটু উপজেলা নির্বাচন নিয়ে একটু যেতে চাই। যে উপজেলা নির্বাচনে প্রথম ধাপের যে নির্বাচন আমরা দেখলাম সেখানে কেন্দ্র দখল, জাল ভোট বা ভোটের আকাল লক্ষ্য করে যে সেই প্রভাব কি দ্বিতীয় ধাপে পড়বে কিনা। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেন ভোটার বাড়ানো হয়। প্রথমবারের মতো নির্বাচন কমিশন এই নির্দেশনাটি দিয়েছে। আসলে কেমন হবে দ্বিতীয় ধাপের নির্বাচন, সংক্ষেপে 1 মিনিটে যদি বলেন। না, এটা আপনার ধরেন ভোটের প্রতি, ভোট যদি ফেয়ার না হয় তাহলে তো লোক ভোট কেন্দ্রে আসবে না। এখন এটা ভেরি ব্যাড সিগন্যাল। এটা কিন্তু আপনার, আমরা হয়তো তা হাসি তামাশা করতেছি, ইটস নট এ গুড থিং, দেশের জন্য এটা ভালো না। মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় এটা কিন্তু খুব খারাপ, এবং তাদেরকে আনতে হবে এবং সেই অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সেটা যদি না হয় তাহলে এরকম অবস্থা কিন্তু বেশি দিন চলবে না, এইসব বেশি দিন চলবে। অসংখ্য ধন্যবাদ কমরেড রাজিকুজ্জামান রতন। এই বিষয়ে আপনার কাছ থেকেও মন্তব্য জানতে চাই। প্রভাব বিস্তার নিয়ে ব্যাপক আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি একেবারে কম হয়েছে স্মরণকালের মধ্যে উপজেলা নির্বাচনে। দ্বিতীয় ধাপের নির্বাচনটি আসলে কেমন হবে, প্রস্তুতি? প্রথম ধাপের নির্বাচন থেকে নির্বাচন কমিশন তো শিক্ষা নেয়নি। তারা বলছে মানুষ ধান কাটতে গিয়েছে, গরম বেশি পড়েছে, এই জন্য ভোট কেন্দ্রে যায়নি। আসলে মূল সমস্যা তো নির্বাচন ব্যবস্থার প্রতি আগ্রহটা কমে গেছে। এখন নির্বাচন কমিশন এই ধরনের নির্বাচন করে সে 36% দেখিয়েছে, কিন্তু সে তো জানে আসলে 36% ভোট পড়ে নাই। এটা বিভিন্নভাবে দেখাতে হয়, এবং এখানে ইভিএমের ভোট এবং ব্যালটের ভোটের ডিফারেন্সগুলো তারা দেখতে হয়। এখন যেটা করবে, তার একটা মুখ রক্ষার জন্য হয়তো আওয়ামী লীগকে অনুরোধ করবে যে আপনারা যেভাবেই পারেন দলীয় প্রার্থী বাড়িয়ে দিয়ে হলেও তারা অন্তত ভোট কেন্দ্রের ভোট নিয়ে আসার চেষ্টা করেন, আর তারা অন্তত দেখাক যে কিছু ভোট পড়েছে। এতে করে তো দেখানো যাবে, এতে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? এই লোক দেখানো গণতন্ত্র দিয়ে কি দেশের ভবিষ্যৎ, আমরা এই যে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, মার্কিন এই প্রভাব যে আলোচনা করলাম, এগুলো মোকাবেলা করতে পারবো? ফলে এতে করে ক্ষমতায় থাকা যাবে, মানুষকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যাবে, অথবা জনজীবনের সংকট থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে, কিন্তু দেশের উন্নয়নটা এবং উন্নতিটা
উন্নয়ন এবং উন্নতি হাত ধরাধরি করে চলবে না। সে কারণে আমরা মনে করি নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা দরকার। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য কমরেড রাজিকুজ্জামান রতন, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভির দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একটা সময় অন্য কোনো অতিথিদের নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।